আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি 2024-25 বর্ষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রেরিত যে টেস্ট পেপার তার 320 এবং 321 এই দুটো পেজের এমসিকিউ এবং কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করব। প্রথমেই আছে, দেখো ওই একই, যেমন ইনস্ট্রাকশনটা পড়ে নেবে। কি দেওয়া আছে? সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ লেখো। বলেছে দিনের আলোয় পদ্ম ফুলের পরিস্ফুটন হলো কি কি আছে দেখো। বলছে ফটোট্যাকটিক, সিসমোন্যাস্টিক, ফটোট্রফিক, ফটোন্যাস্টিক। তাহলে আলোর প্রভাবে যখন, আলোর তীব্রতার প্রভাবে যখন চলন হচ্ছে তখন তাকে আমরা কি বলি? ন্যাস্টিক চলন। কারণ আমরা জানি 3 ধরনের হয়, একটা হচ্ছে ট্যাকটিক, একটা ট্রফিক, আর একটা হচ্ছে ন্যাস্টিক। ন্যাস্টিক হচ্ছে আলোর তীব্রতা অনুসারে, তাই তো? তাহলে এখানে বলছে আলোর, দিনের আলোয় মানে আলোর তীব্রতা অনুসারে হচ্ছে, তাহলে তাকে সেটা কিসের, মানে নিচের দিনের আলোয় পদ্ম ফুলের পরিস্ফুটন হলো কি হবে? তাহলে সেটা আলোর তীব্রতার হচ্ছে, তাহলে এটাকে বলা হবে ফটোন্যাস্টিক। একটু দেখে নাও, তাও একটু বলে দিচ্ছি যে দেখো সূর্যমুখী ফুল বা পদ্ম ফুল, এইগুলো এই যে দিনের আলোতে যে ফোটে যে সমস্ত ফুলগুলো, যে উদ্ভিদঙ্গের সঞ্চালন যখন আলোর তীব্রতার প্রভাবে ঘটছে তখন তাকে বলছে ফটোন্যাস্টি। যেমন তীব্র আলোতে দলমণ্ডল উন্মুক্ত হওয়া, যেমন পদ্ম, সূর্যমুখী। তাহলে এর আনসার কি হবে? 1.1 ঘ, ফটোন্যাস্টিক। এরপরে আমি আসছি পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনটা কি দিয়েছে দেখো। বলছে একজন ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগে আক্রান্ত একজন ব্যক্তি, তাই তো? ডায়াবেটিস মেলিটাস আমরা জানি 2 ধরনের ডায়াবেটিস হয়, একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস আর একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস মেলিটাসের জন্য দায়ী কোন হরমোন? আমরা জানি সেটা হচ্ছে ইনসুলিন। কারণ রক্তে যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তখন সেই গ্লুকোজের মাত্রাকে কন্ট্রোল করতে সাহায্য করে কোন হরমোন? ইনসুলিন হরমোন। আর অন্যদিকে যে ডায়াবেটিস ইনসিপিটাস, ওটা আমরা জানি যে পশ্চাৎ পিটুইটারি থেকে যে হরমোন সিক্রেট হয়, অর্থাৎ ADH, অর্থাৎ অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, সেটা কন্ট্রোল করে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাসকে। তাহলে আমার এখানে কোয়েশ্চেন আছে যে কি দিয়েছে, যে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগে আক্রান্ত ব্যক্তি কোন হরমোনের পর্যাপ্ত পরিমাণ ক্ষরণে অক্ষম? কি আনসার হবে? 1.2 ক, অর্থাৎ ইনসুলিন। 1.2 এর ক, ইনসুলিন। ঠিক আছে, একটু বলে দিই, দেখে নাও একটু এই জিনিসটাও, যে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। এই রোগে কি হয় দেখো, রক্তে কি হয়? গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায়, তাই তো? এবং মূত্রের মধ্যেও গ্লুকোজের উপস্থিতি দেখা যায়, এবং এক্ষেত্রে এই ঘটনাটাকে বলা হচ্ছে, যখন মূত্রে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন তাকে বলা হয় কি বলা হয়? তখন তাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। মূত্রে যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন তাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন বলছে যে 1.3, যেটা কি বলছে দেখো। বলছে নিম্নের কোন দৃষ্টি সংক্রান্ত ত্রুটি উত্তল লেন্স বা প্লাস পাওয়ারযুক্ত লেন্স দ্বারা পরিমার্জন করা হয়? কারণ আমরা জানি যে আমাদের চোখের যে লেন্স, ওর মধ্যেও যে আমাদের যে ত্রুটিগুলো হয় সেটাও কিন্তু আমাদের ফিজিক্সে পড়া লাইটের সঙ্গে সিমিলারিটি আছে। তো এক্ষেত্রে বিভিন্ন রকমের কিছু ডিজিজ আছে। আমি একটু চোখের এটা দেখাই, যে দেখো এই যে, তাই তো? যে যখন হচ্ছে কি দেখাচ্ছে, যে বিভিন্ন রকম আমরা জানি যে একটা হচ্ছে মায়োপিয়া, একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, আর হচ্ছে প্রেসবায়োপিয়া আর ক্যাটারাক্ট, এটা হয়, তাই তো? আমার এখানে কোয়েশ্চেন দিয়েছে যে কোন ক্ষেত্রে যে উত্তল লেন্স বা প্লাস পাওয়ার দিলে সেটা সলভ হয়ে যায়, তাই তো? দিয়েছে যে দেখো নিম্নের কোন দৃষ্টি সংক্রান্ত ত্রুটি উত্তল লেন্স বা প্লাস পাওয়ারযুক্ত লেন্স দ্বারা পরিমার্জন করা হয়? তাহলে এখানে আমরা জানি যে হাইপারমেট্রোপিয়া যখন হয় সেটা কি হয়? কাছের বস্তুটা দেখতে অসুবিধা হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে, তাই তো? হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি বললাম? যে কাছের বস্তু আমরা দেখতে পাই না কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে, এবং এই ক্ষেত্রে কি করা হয়? উত্তল লেন্স বা প্লাস পাওয়ার বা পজিটিভ পাওয়ারের লেন্স
দেওয়া হয়। তাহলে আমরা হাইপারমেট্রোপিয়াটা একটু দেখে নিই। এই যে হাইপারমেট্রোপিয়া, এক্ষেত্রে কি হয়, অক্ষিগোলকের আকৃতিটা স্বাভাবিকের থেকে ছোট, তাই তো, স্বাভাবিকের থেকে ছোট হয়। এর ফলে কি হয়, প্রতিবিম্ব রেটিনার ঠিক পিছনে গঠিত হয়, তাই তো, যে রেটিনার পিছনে গঠিত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে কিন্তু প্লাস পাওয়ারের লেন্স ব্যবহার করা হয় বা উত্তল লেন্স। ঠিক আছে, এই যে দেখে নাও হাইপারমেট্রোপিয়া, এক্ষেত্রে কি করা হচ্ছে, প্লাস পাওয়ার বা উত্তল লেন্স। ঠিক আছে, তাহলে এখানে আমরা সঠিক আনসার কি হবে, সঠিক আনসার হবে এটার 1.3। এক্ষেত্রে কি হবে, উত্তল লেন্স ব্যবহার করা হচ্ছে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে। নেক্সট বলছে যে বৈশিষ্ট্যটি প্রোফেজ দশায় দেখা যায় না। আমরা জানি ক্যারিওকাইনেসিস বা কোষ বিভাজনের যেটা নিউক্লিয়াসের বিভাজন, তার 4টে দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এর মধ্যে প্রোফেজ দশায় আমরা জানি কী হয়, নিউক্লিয় পর্দার অবলুপ্তি দেখা যায়, তারপরে জল বিয়োজন হয়, তাই তো, স্পাইরালাইজেশন হয়। এখানে বলেছে প্রোফেজ দশার বৈশিষ্ট্য 9 কোনটি, বলেছে অপত্য ক্রোমোজোমের চলন। আমরা জানি অপত্য ক্রোমোজোমের যে চলন, যেটাকে বলা হচ্ছে অ্যানাফেজীয় চলন, বা সেটা কোথায় দেখা যায়, অ্যানাফেজ দশায়। একটু প্রোফেজ দশার ছবিটা একটু দেখে নাও, তাহলে তোমাদের মনে পড়ে যাবে। এই যে প্রোফেজ দশার ক্ষেত্রে কি কি হয়, এক্ষেত্রে আমরা জানি যে জল বিয়োজন হয়, ফলে কি হয়, ক্রোমোজোমগুলো আরও সুস্পষ্ট হয়, ক্রোমাটিড গঠন করে, স্পাইরালাইজেশন হয়, তাই তো, এইগুলো আমরা জানি। আর ক্রোমোজোমীয় চলন, ক্রোমোজোমীয় চলনটা কোথায় কখন দেখা যায়, সেটা হচ্ছে অ্যানাফেজ দশায়। তার মানে এখানে যেটা দিয়েছে, এই যে ক্রোমোজোমীয় চলন, এই যে ক্রোমোজোমীয় চলন যেটা অ্যানাফেজ দশায় দেখা যাচ্ছে। তাহলে এখানে প্রোফেজের বৈশিষ্ট্য 9 কোনটা, প্রোফেজের বৈশিষ্ট্য 9 কোনটা হবে বলো তোমরা, যে এইটা 1.4-এর গ, যেটা প্রোফেজের দেখা যায় না, অপত্য ক্রোমোজোমের গমন। ক্লিয়ার? এরপর বলছে যে কোন জোটটি সঠিক নয়। এটা কিন্তু মোটামুটি সব পেপারেই রয়েছে, যে ওই জননের চ্যাপ্টার থেকে কোনটা কার, আমাদের কার কি জনন পদ্ধতি, এটা একটু জেনে নেওয়া খুব প্রয়োজন। না হলে কিন্তু কোয়েশ্চেনগুলো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে আসছে, তাই তো। বহু বিভাজন হাইড্রা, কোরকোদ্গম ইস্ট, খণ্ডিভাবন স্পাইরোগাইরা, রেণু উৎপাদন মিউকর। তাহলে আমরা জানি যে বহু বিভাজন যে পদ্ধতিটা, বহু বিভাজন পদ্ধতিতে মানে বংশবিস্তার করে কারা। আগে বলি যে জননের তো আমরা জানি 3টে পার্ট, অঙ্গজ, অযৌন এবং যৌন, তাই তো। তাহলে এর মধ্যে একটু দাঁড়াও, আমি একটা জিনিস একটু দেখিয়ে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে একটু এটা দেখে নেবে, তাহলে মনে থাকবে। এই যে তাহলে এখানে দেখো কি কি পদ্ধতি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিভাজনের মধ্যে রয়েছে একটা হচ্ছে দ্বিবিভাজন পদ্ধতিতে কারা কারা বংশবিস্তার করে, অ্যামিবা, ব্যাকটেরিয়া। ঠিক আছে, অ্যামিবা আর ব্যাকটেরিয়া হচ্ছে দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে। এরপরে আমি আসছি কি বহু বিভাজন পদ্ধতিতে কারা কারা বংশবিস্তার করে, আমরা দেখতে পাচ্ছি অ্যামিবা, প্লাজমোডিয়াম, এই যে দেখো প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহু বিভাজন দেখা যায়। আর কোরকোদ্গম বা বার্ডিং কাদের ক্ষেত্রে দেখা যায়, দেখো ইস্ট, হাইড্রা। ঠিক আছে, কোরকোদ্গম বা বার্ডিং। এরপরে কি আছে, খণ্ডিভবন কাদের মধ্যে দেখা যাচ্ছে, দেখো স্পাইরোগাইরা, মিউকর, এদের মধ্যে দেখা যাচ্ছে। রেণু উৎপাদন কাদের মধ্যে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ফার্ন, মস, ছত্রাক, এদের মধ্যে রেণু উৎপাদন। আর একটা হচ্ছে পুনরুৎপাদন কাদের মধ্যে দেখা যায়, দেখে নাও, তাহলে সব পরবর্তী পেপারগুলো করতে আমাদের সুবিধা হবে। পুনরুৎপাদন দেখা যাচ্ছে কাদের মধ্যে দেখা যাচ্ছে, দেখো প্ল্যানেরিয়া, হাইড্রা, এদের মধ্যে। তাহলে কোয়েশ্চেনটা ছিল যে কোন জোটটি সঠিক নয়, তাহলে অবশ্যই বহু বিভাজন হাইড্রা এটা সঠিক নয়, তার মানে এটার আনসার হবে 1.5 ক। এরপরে বলছে মানব বিকাশের যে দশায় সর্বাধিক দৈর্ঘ্য, এটা আমরা তো জানি যে সর্বাধিক বৃদ্ধি হয় কোন দশায়, বয়ঃসন্ধিকাল, তাই তো। তাহলে সেটা হবে, তাহলে আনসারটা কি হবে 1.6 খ, বয়ঃসন্ধিকাল। এরপর দিয়েছে যে দেখো দেওয়া আছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই। এর মধ্যে মটর গাছে কোন ফিনোটাইপটি সঠিক। আমরা জানি যে আর হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর হচ্ছে কি গোল, আর ওয়াই হচ্ছে হলুদ। তাহলে প্রকট, এরা দুটোই হচ্ছে কি বৈশিষ্ট্য, আমি বললাম এরা দুজনেই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে কি হবে, এগুলো সবই
গোলাকার এবং হলুদ হবে। তাহলে সঠিক উত্তরটা কি হবে বলো তোমরা? 1.7 ঘ, গোলাকার হলুদ। এবার বলছে নিচের কোনটি প্রকট গুণ? আমি অলরেডি আগের পেপারগুলোতে কিন্তু দেখিয়েছি যে মেন্ডেল যে 7 জোড়া বৈশিষ্ট্য, বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন, তার মধ্যে কোনগুলো প্রকট এবং কোনগুলো প্রচ্ছন্ন আমি আবারও একবার দেখাচ্ছি। দেখো, কাণ্ডের দৈর্ঘ্যের মধ্যে কি দেওয়া আছে? কাণ্ডের দৈর্ঘ্যের মধ্যে প্রকট কোনটা? লম্বা। প্রচ্ছন্ন হচ্ছে খর্ব। বীজপত্রের বর্ণ হচ্ছে হলুদ, হচ্ছে প্রকট, সবুজ হচ্ছে প্রচ্ছন্ন। ফলের বর্ণের মধ্যে সবুজ হচ্ছে প্রকট, হলুদ হচ্ছে প্রচ্ছন্ন। এইদিকে ফুলের বর্ণের মধ্যে বেগুনি হচ্ছে প্রকট, সাদা হচ্ছে প্রচ্ছন্ন, তাই তো? তাহলে আমরা আবার এইদিকে হচ্ছে বীজের আকৃতির মধ্যে গোল হচ্ছে প্রকট, কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন। ফলের আকৃতির মধ্যে স্ফীত হচ্ছে প্রকট, খাঁজযুক্ত প্রচ্ছন্ন। ফুলের অবস্থান কাক্ষিক হচ্ছে প্রকট, শীর্ষস্থ হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে আমরা প্রকট প্রচ্ছন্ন পেয়ে গেছি। এবার এখানে আমাকে বলো তাহলে কোনটি বলছে প্রকট গুণ? তাহলে প্রকট গুণ কোনটা হবে বলো? বীজপত্রের রং হলুদ। তার মানে আনসার হবে 1.8 খ, বীজপত্রের রং হলুদ। বলছে একজন স্বাভাবিক পিতা তার পুত্র সন্তানকে কোনটা গ্যামেট দিতে পারে? আমরা তো জানি যে সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান যেটা আছে, আবারও একবার দেখিয়ে নিচ্ছি। দেখো, মাতা আর পিতার মধ্যে কি হয়? মায়ের ক্ষেত্রে কি কি থাকে? 44A অর্থাৎ 44টা অটোজোম এবং 2টো সেক্স ক্রোমোজোম, যেটা হচ্ছে XX। অন্যদিকে কি? এবং এক্ষেত্রে মায়ের ক্ষেত্রে আমরা এটা কি দিয়ে ডিনোট করি? এই যে এই সাইনটা দিয়ে। অন্যদিকে বাবার ক্ষেত্রে কি হয়? 44A অর্থাৎ 44টা অটোজোম, আর XY হচ্ছে সেক্স ক্রোমোজোম, তাই তো? XY হচ্ছে সেক্স ক্রোমোজোম। এক্ষেত্রে মিওসিস বিভাজন হয়ে বা মিওসিস সেল ডিভিশন হয়ে গ্যামেটগুলো কি কি হয়? 22AX 22AX, মানে 22 অটোজোম একটা এক্স ক্রোমোজোম, 22A একটা এক্স ক্রোমোজোম। অন্যদিকে বাবার বডি থেকে কি আসছে? 22AX 22AY। এখন যদি এই এক্সের সাথে মেলের ওয়াই মানে ফার্টিলাইজড হয়, তাহলে সেক্ষেত্রে হবে পুত্র সন্তান। আর যদি মায়ের এক্সের সাথে বাবারও এক্স ক্রোমোজোমের ফার্টিলাইজেশন হয়, তাহলে সেক্ষেত্রে হবে কন্যা সন্তান। যে কারণে আমরা জানি যে পুত্র ইজ টু কন্যা হওয়ার পসিবিলিটি, পুত্র ইজ টু কন্যা হওয়ার পসিবিলিটি কি? 1:1। অনেক সময় কোয়েশ্চেন থাকে যে প্রথম 3টি মেয়ে হওয়ার পর চতুর্থটি পুত্র সন্তান হওয়ার চান্স কটি? তো ঘটনা একই, 1:1, অর্থাৎ 50-50। কারণ আমরা জানি 50% শেয়ারিং হচ্ছে। তাহলে আমরা যদি কোয়েশ্চেনটা এখানে কি দিয়েছে দেখো, বলছে পিতা তার পুত্র সন্তানকে কোন ধরনের গ্যামেট দেবে? তাহলে কি হবে? 22টা অটোজোম দেবে আর একটা ওয়াই ক্রোমোজোম দেবে। তাহলে আনসার হবে 1.9 খ, 22AY। আচ্ছা, এইটা একাধিকবার কোয়েশ্চেন এসেছে। মিলারুরের পরীক্ষা। পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল, কারণ আমরা জানি মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া এগুলো সবই ছিল না অক্সিজেন। তাহলে উত্তর হবে 1.10 খ, অক্সিজেন। বলছে সাপের পায়ের অবলুপ্তি নিম্নলিখিত কোন তত্ত্বটিকে সমর্থন করে? তো আমরা ল্যামার্কবাদ, ডারউইনবাদ এগুলো সমস্তই পড়েছি। আমরা ব্যবহার অব্যবহারের সূত্র পড়েছি। তাতে আমরা জানি যে যদি জীব কোনো জিনিস ব্যবহার করতে থাকে, তাই তো, যেটা ইয়েতে আমরা জেনেছি যে ইভলিউশনের চ্যাপ্টার থেকে, তাই তো, যে কোনো জিনিস যদি জীব ব্যবহার করতে থাকে ক্রমাগত সেটা সক্রিয় হয়, আর অব্যবহারের ফলে সেটা ক্রমাগত কি হয়? নিষ্ক্রিয় হয়ে যায়। তাহলে এখানে দেখো এই যে ল্যামার্কিজম, ল্যামার্কের এই তত্ত্বতে বলছে ব্যবহার এবং অব্যবহারের সূত্র, অর্থাৎ ল অফ ইউজেস অ্যান্ড ডিসইউজ, তাই তো? কি বলছে যে কোনো অঙ্গ যদি ক্রমাগত ব্যবহার হয় তাহলে সেটা সক্রিয় হয়, যেমন জিরাফের গলা। একইভাবে যে কোনো অঙ্গ যদি ব্যবহার না হতে থাকে সেটা আস্তে আস্তে অবলুপ্ত হয় এবং নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়। তাহলে এখানে কোয়েশ্চেনটা দিয়েছে যে সাপের পায়ের অবলুপ্তি, তাহলে কি হবে? ল্যামার্কের অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র। তাহলে এই ক্ষেত্রে উত্তরটা কী হবে বলো? 1.11 গ, অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র। আচ্ছা, এরপর হচ্ছে উটের অতিরিক্ত জল সঞ্চয় সহনের ক্ষমতা। আচ্ছা, আমরা জানি আরবিসিটা হয় হচ্ছে উভত্তল, তাহলে এটা হবে না। ঘর্মগ্রন্থি কম থাকে, কারণ যাতে জল যাতে কম বেরোয়, কারণ জানি আমরা এটা ডেজার্ট অ্যাডাপ্টেশনের জন্য এটা তাদের ঘর্মগ্রন্থি কম থাকবে। এরপরে দিয়েছে কি দেখো, মলমূত্রের পরিমাণে মধ্যে খুব কম পরিমাণ জল থাকে, তাহলে এইটাই হচ্ছে সঠিক উত্তর। কারণ কুঁজের মধ্যে আমরা জানি জল থাকে না, ওটা হচ্ছে ফ্যাট সঞ্চয় থাকে। তাহলে এগুলো কোনোটাই হলো না, তার মানে এটা নয়, এটা নয়, এটাও নয়। সঠিক উত্তর হচ্ছে 1.12 এর কোন উত্তরটা সঠিক বললাম? খ।
এরপর বলছে বায়ুতে পরাগরেণু, ছত্রাক রেণু, ধুলো করার পরিমাণ বেড়ে গেলে কী সমস্যা হবে? ডেফিনেটলি অ্যাজমা, কারণ আমরা জানি যক্ষা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ডেঙ্গু হচ্ছে ভাইরাল ফিভার, ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া ঘটিত, অ্যাজমাই একমাত্র অ্যালার্জেন ঘটিত, তাই তো? তাহলে এটা অ্যাজমা, অর্থাৎ 1.13 আনসার হচ্ছে কি ঘ, অ্যাজমা। এরপর হচ্ছে কোন পদ্ধতিতে জীবের দেহ থেকে মুক্ত নাইট্রোজেন পরিবেশে যায়? নাইট্রোজেন পরিবেশে মুক্ত হওয়ার পদ্ধতিই হচ্ছে নাইট্রিফিকেশন, যেটা আমি আগের দিন একটা ছিল কোয়েশ্চেনের মধ্যে অ্যামোনিফিকেশন, তাই তো, যে অ্যামোনিয়ায় কনভার্সন হচ্ছে, তাহলে আর নাইট্রোজেনে হচ্ছে নাইট্রিফিকেশন। একটু দেখে নাও নাইট্রিফিকেশন কাকে বলে। যে পদ্ধতিতে অ্যামোনিয়া বা নাইট্রাইট বা নাইট্রেট থেকে কি হচ্ছে, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট বা নাইট্রেট যৌগ গঠিত হচ্ছে, তাকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন। এই যে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট বা নাইট্রেট, তাহলে এখানে কোয়েশ্চেনটাও দিয়েছে যে পদ্ধতিতে নাইট্রোজেন পরিবেশে পৌঁছাচ্ছে, তাহলে তাকে কি বলবে? নাইট্রিফিকেশন, অর্থাৎ 1.14 গ। এরপর হচ্ছে রেড পান্ডা কোথায় সংরক্ষণ করা হয়? এটা তো আমাদের নলেজ বেসড কোয়েশ্চেন, এটা হচ্ছে উত্তর হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান, 1.15 ক। আচ্ছা, কয়েকটা অবজেক্টিভ প্রশ্ন এখানে আমি করিয়ে দিচ্ছি এই পেজে। 2.1, যে ড্যাশ হলো মাছের গমনের সহায়ক পেশি। মাছের কোন পেশি সে গমনে সহায়তা করে? মায়াটম পেশি। আচ্ছা, মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের পরিপুষ্টি এবং বৃদ্ধির জন্য আমরা সবসময় জানি কি হবে? মাইটোসিস বিভাজন। আর মিওসিস বিভাজন কোথায় হবে? গ্যামেটের মধ্যে, অর্থাৎ ডিম্বাণু, শুক্রাণু, এইগুলোর মধ্যে। আচ্ছা, ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন থাকে, ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে লোকাস। ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন থাকে তাকে বলা হচ্ছে লোকাস। এই যে একটু বলে দিই, এই যে দেখো ক্রোমোজোমের ধরো পার্টিকুলার এই যে একটা বিন্দু যেগুলোতে জিন আছে তাকে কি বলবো আমরা? তাকে বলা হচ্ছে লোকাস। এরপর বলছে যে ড্যাশ ছিল প্রাণের সৃষ্টির পর্যায়ে বৃহৎ কলয়েডীয় সমন্বয়। এটা তো আমরা জানি যে এটা হচ্ছে কোয়াসার্ভেট হচ্ছে প্রথম হচ্ছে প্রাণ সৃষ্টির জন্য প্রথম হচ্ছে বৃহৎ কলয়েডীয় অণু, তাই তো? তাহলে কোয়াসার্ভেটের গঠনও আমরা আগে পড়েছি, কিভাবে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয় সেই নিয়ে আমি তোমাদেরকে ছবিও দেখেছি, মিলার-উডের পরীক্ষাও তোমরা দেখেছো। তাহলে এই ক্ষেত্রে উত্তরটা কি বললাম? এই ক্ষেত্রে উত্তর হচ্ছে কোয়াসার্ভেটের ছবি তো আমি আগের দিন দেখিয়েছি, তাও দেখি আজকে একটা যদি দেখাতে পারি তোমাদেরকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা ততক্ষণে চলে যায় যে প্রক্রিয়ায় নমুনাকে অতি কম তাপমাত্রায় তরল নাইট্রোজেন অর্থাৎ -196 ডিগ্রি টেম্পারেচারে সংরক্ষণ করা হয় তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। এবং ক্রায়ো সংরক্ষণ কিসে ব্যবহার হয়? আমরা জানি ক্রায়ো সংরক্ষণ হচ্ছে বিভিন্ন রকম গ্যামেট বা সিড, বীজ, এই ধরনের সংরক্ষণের জন্য ব্যবহার হয়। তাহলে কি বলছে? যে নমুনা জীবকে তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয় অল্প তাপমাত্রায়, তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। এরপর বলছে বায়োস্ফিয়ার রিজার্ভের কোন অঞ্চল ড্যাশ অঞ্চলে মানুষের প্রবেশ আইনত নিষিদ্ধ? সেটা হচ্ছে কোর অঞ্চলে। ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভে কোন অঞ্চলে নিষিদ্ধ সেটাকে বলা হচ্ছে, কারণ আমরা জানি বায়োস্ফিয়ার রিজার্ভের 3টে অংশ থাকে, একটা হচ্ছে কোর, তারপর হচ্ছে বাফার, আর একটা হচ্ছে ট্রানজিশন। ঠিক আছে, কোর অঞ্চলে কিন্তু কোনোভাবেই মানুষের প্রবেশ করা যায় না। ঠিক আছে, তাহলে মোটামুটি এইটা আমি কোয়াসার্ভেটের ছবিটা আজকে আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। আচ্ছা, একটু বায়োস্ফিয়ার রিজার্ভটা দেখে নাও, যে বায়োস্ফিয়ার রিজার্ভের ছবিটা, এই যে বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে এই যে কোর, বাফার অ্যান্ড ট্রানজিশন। ঠিক আছে, তো মোটামুটি কোর অঞ্চলের মধ্যে কিন্তু কোনো সময় হিউম্যান ইন্টারফারেন্স অ্যালাউ করা হয় না। ঠিক আছে, তো এই আজকে এই পর্যন্ত রইল, আবার পরের ক্লাসে বাকিগুলো আলোচনা করা যাবে। ভালো থেকো সবাই।